প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কারণেই জাতীয় নির্বাচনে জামায়াত পরাজিত হয়েছে। বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন। দুপুরে পিআইবি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি আরও বলেন, শহীদ জিয়ার দেখানো পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, নিজেদের স্বার্থ রক্ষা করেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে। অন্য দেশের সাথে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। যেখানে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেতে নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছে মিডিয়াতে, ঠিক না? অথচ দেখেন, মানুষ কিছু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমাদেরকে তো দেশ চালাতে হবে, আমাদের এই দেশের রেমিটেন্স আরো বাড়াতে হবে, আমাদের দেশের জ্বালানি এখন আমদানি করতে হয়, মাটির নিচে যেগুলি আছে জ্বালানি সেগুলিকে আমার উত্তোলন করতে হবে, আমাকে বিদ্যুতের সেফটি নেটওয়ার্ক করতে হবে, আমাকে প্রয়োজন হলে পরে নেপাল থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভারতের মধ্য থেকে আনতে হবে। ভারতের মধ্যে উদীয়মান শক্তি, তার যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। সো নাথিং নেগেটিভিটি, উই আর ইনক্লুসিভ। আগামী 2 মাসের মধ্যে সরকার সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস নিশ্চিত করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। সকালে মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুল মাঠে জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী আরও জানান, আগামীতে একটি স্কুলও মিড ডে মিল ও ড্রেসের বাইরে থাকবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শিশুদের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। এখন থেকে আনন্দের সাথে শিশুরা শিক্ষা জীবন শুরু করবে, যেখানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন বিদেশি ভাষায় শিশুকাল থেকেই তারা দক্ষ হয়ে গড়ে উঠবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে আনন্দময় ব্যবস্থা তৈরি হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে কেউ বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্স, ইটালি বা জার্মানির ভাষা শিখবে, কেউ আরবি বা চাইনিজ বা কোরিয়ান ভাষা শিখবে। এই বাংলাদেশ থেকেই আমরা আমাদের বিশ্ব নাগরিক গড়ে তুলব। আপনারা আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। আমাদের শিশুদের জন্য পুষ্টিহীনতায় না ভোগে, সেই জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, ফলে ঘর থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে কর্মজীবী ও শ্রমজীবী মানুষের। গাছের ছায়ায় একটুখানি জিরিয়ে জীবিকার তাগিদে আবারও ছুটতে হচ্ছে তাদের। এদিকে দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। গরমে হাঁসফাঁস অবস্থা, থেমে থেমে গন্তব্যে ছুটছে সাধারণ মানুষ। গাছের ছায়ায় বসে একটু প্রশান্তি খোঁজার চেষ্টাও ব্যর্থ। গত কয়েকদিনের তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে এমনই চিত্র দেশের বিভিন্ন স্থানের। তীব্র গরমে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.9 ডিগ্রি সেলসিয়াস। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংও, ফলে ঘরে বাইরে কোথাও গরম থেকে মুক্তি মিলছে না। ভ্যাপসা গরম, এই গরমে আসলে যান অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিশেষ করে বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের আরো বেশি সমস্যা হচ্ছে। আপনার এত রোদের তাপমাত্রা এবার মানে মানুষজন পশু পাখি কিছু দাঁড়াতে পারছে না, এত গরম। তীব্র গরমে থমকে গেছে নাটোরের জনজীবন। স্থানীয়রা জানায়,
তাপপ্রবাহের কারণে বাতাসও গরম অনুভূত হচ্ছে, তাই একটু শান্তি খুঁজতে গাছের ছায়া আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। চারিদিকে অনেক মানে দাবদাহের মতো হয়ে গেছে, যে নাটোরে এত গরম এর আগে কখনো মনে হয় না হয়েছে। অনেক গরম পড়ছে, তাই বন্ধু বান্ধব মিলে স্টেডিয়ামে বাতাস খেতেছি। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাকাল যশোরের জনজীবন। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, পথচারী, কৃষক ও শ্রমজীবীরা। বুধবার জেলায় 37.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এই গরমে আসলে কর্মজীবী মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে, জীবন একদম বিপর্যস্ত হয়ে যাচ্ছে। খুবই কষ্টের ভিতর আছে, প্রচন্ড গরম এবছরে। গরমে হসপিটালে রোগীর চাপ বেশি, আমরা ডিউটি করতেছি, আমরা নিজেরাও ক্লান্ত হয়ে যাচ্ছি। এদিকে 38.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে দিনাজপুরে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দেশজুড়ে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আওয়ামী লীগের 17 বছরের শাসনামলে স্থানীয় সরকার বিভাগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, শুধু একটি জেলার উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটের তদন্ত চলছে। অনুসন্ধান চলছে অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম নিয়েও। নাজিবুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন হাসান আরিফ। তারপর দায়িত্ব পান এনসিপি নেতা আসিফ মাহমুদ। নির্বাচনের আগে কয়েক মাস এ দায়িত্ব পালন করেন আদিলুর রহমানও। তাদের সময়ে ওয়াসা, সিটি কর্পোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে দুর্নীতি হয়েছে বলে দাবি বিএনপি সরকারের এই প্রতিমন্ত্রীর। সমস্ত স্থানীয় সরকার সেক্টরে ওয়াসাতে দুর্নীতি হয়েছে, সিটি কর্পোরেশনগুলিতে হয়েছে, এরপরে আমাদের জনস্বাস্থ্যতে হয়েছে, এলজিডিতে হয়েছে, সিটি কর্পোরেশনে, পৌরসভায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এমন কোনো সেক্টর নাই। আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটি করেছি। 60 দিনের মধ্যে আসিফ ভুঁইয়ার শেষ পর্যায়ে আদিলুর রহমান পর্যন্ত, আর ওইদিকে 9 সালে যে দায়িত্ব শুরু করেছে ওখান থেকে আদিলুর রহমান পর্যন্ত পুরো বিষয়টাই তদন্তের জন্য একটা কমিটি করে দিয়েছি। এই তদন্ত রিপোর্ট আসলেই এই তদন্ত রিপোর্টটি মাননীয় মন্ত্রী এবং আমি প্রেস কনফারেন্স করে সবার সামনে আমরা উন্মুক্ত করে দেব। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে ফ্যাসিবাদী সরকারের সময়ে অব্যবস্থাপনা আর অর্থ লুটপাটের প্রসঙ্গ। শুধুমাত্র এক পিরোজপুর জেলাতেই 6,000 কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে, যেখান থেকে 4,000 কোটি টাকা শুধু টেন্ডার হয়েছে, বিল তুলে পুরোপুরি টাকা আত্মসাৎ করা হয়েছে, কোনো কাজই হয়নি। ওখানকার তদানীন্তন বিনা ভোটের এমপি মহারাজ, এরপরে সম্ভবত পরিকল্পনা সচিব ছিল, পরে সম্ভবত মুখ্য সচিব হয়েছিলেন তোফাজ্জল নামে এক ব্যক্তি, তারপর ওখানকার হিসাব রক্ষণ কর্মকর্তা, এলজিডি নির্বাহী প্রকৌশলী, মানে যৌথভাবে। এটা শুধুমাত্র দুর্নীতি বলা চলবে না, এটা একটা ডাকাতি বলা যাবে। স্থানীয় সরকার বিভাগে সুনাম ফিরিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, কোনো নির্দিষ্ট এলাকার উন্নয়ন নয়, বরং পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়নে নজর দিতে চায় সরকার। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি উৎপাদনশীল খাত বর্তমানে আর্থিক, সামাজিক সহ বহুমাত্রিক চাপে রয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। সংস্থা নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সাম্প্রতিক সময় অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয়, বরং কাঠামোগত দুর্বলতাগুলো এখনও রয়ে গেছে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত 2025-26 অর্থ বছরে অর্থনীতি উত্তরণকালীন সময় বহুমাত্রিক চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ডলারের দাম বাড়লে খেলাপি ঋণ বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজস্ব আদায় নতুন উৎস খোঁজার পরামর্শ দেন তিনি। এছাড়াও শ্রম অধিকার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মন্তব্য করে বলেন, মার্কিন নয়া ট্যারিফ তার ইঙ্গিত দিচ্ছে। এ সময় সিপিডি গবেষণায় উঠে এসেছে, শহরে মূল্যস্ফীতির হার 9.02% হলেও গ্রামে তা 9.05%। সামষ্টিক অর্থনীতি কিংবা আর্থিক খাত এবং বিভিন্ন উৎপাদনশীল খাত, সামাজিক খাত, সেই ক্ষেত্রেও এক ধরনের বহুমাত্রিক চাপ রয়েছে। সেই চাপগুলি এখন একে একে আরো বেশি করে দৃশ্যমান হচ্ছে এবং আমরা দেখছি যে মূল্যস্ফীতি, সরকারি অর্থায়ন, অর্থ ব্যবস্থা, ব্যাংকিং খাত, কর্মসংস্থানের বিষয়, সেই প্রেক্ষিতেও কিন্তু এই সংকটগুলো আসলে গভীরতর হচ্ছে।
আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা ছিল বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বিকেলে বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় অক্সিজেন স্বল্পতা দেখা দেয় ও বিকল্প বায়ু ব্যবস্থার না থাকায় 6 শিশুর এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের ভবনটি চিকিৎসা সেবা দেওয়ার জন্য উপযোগী নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববারের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সারা দেশে গেল 24 ঘন্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গে আরও 3 শিশু মারা গেছে। এই নিয়ে প্রাণহানির সংখ্যা 605 জন ছাড়িয়েছে। বৃহস্পতিবার নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় আরও 1205 শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 84,000। এ পর্যন্ত হাসপাতালে মোট সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা 61,000 এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 57,000-এরও বেশি শিশু। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 নারী, পুরুষ ও শিশুকে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বৃহস্পতিবার ভোররাত 3টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতের 12 বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা 28 জনকে বাংলাদেশ সীমান্তে শূন্যরেখায় জড়ো করে। তাদের মধ্যে 12 পুরুষ, 10 জন নারী ও 6 শিশু রয়েছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা নজরদারি বৃদ্ধি করেছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। নাটোরে 5 বছরের শিশু ধর্ষণের ঘটনার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। দুপুরে বিক্ষুব্ধ গ্রামবাসী নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা সদর থানার সামনে অবস্থান নেয়। এদিকে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহিন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুকে দেখতে যান। এ সময় তারা যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এর আগে মঙ্গলবার বিকেলে জেলার সদর উপজেলার মদনহাট গ্রামে 5 বছরের ওই শিশুকে মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণ করে একই এলাকার ফুচকা বিক্রেতা শরীফুল ইসলাম। পরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। হাসপাতাল ভবন নির্মাণে নানা অনিয়ম সহ চিকিৎসা কার্যক্রমে চিকিৎসক ও নার্সদের অব্যবস্থাপনার কারণে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনে সারমর্ম তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এদিকে নবজাতক মৃত্যুর ঘটনার শাস্তি হিসেবে কেন হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হবে না সেজন্য আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নজরানা চৌধুরী রিপোর্ট। গত 27 মে রাজধানীর আদ্দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ কক্ষে মৃত্যু হয় 6 নবজাতকের। প্রাথমিকভাবে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়েই এসব শিশুর মৃত্যু হয়েছিল বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। সেদিনই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার তদন্ত কমিটি স্বাস্থ্য সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সেই তদন্ত প্রতিবেদনের সারমর্ম তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই 6 নবজাতকের মৃত্যু হয়েছে সেটি প্রতীয়মান হওয়ার পর কেন হাসপাতালটির কার্যক্রম এখনও চলছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ করেই একটি চলমান হাসপাতালের নিবন্ধন বাতিল করা যায় না। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আগামী রোববার আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে শাস্তির বিষয়টি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছব। এদিকে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আদ্দিন হাসপাতালকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। হাসপাতালের অব্যবস্থাপনায় 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন তাদের নিবন্ধন বাতিল করা হবে না, পরবর্তী 72 ঘন্টার মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে এই নোটিশে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলার রায় আগামী 7 জুন ঘোষণা করা হবে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্কের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা গেছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সর্বোচ্চ শাস্তি আশা করছেন। আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। মিরপুরের পল্লবীতে শিশু রামিস আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় বিচারিক প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কাঠগড়ায় যখন যুক্তিতর্ক চলছিল, তখন প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছে এবং কেন আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত তার পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীও তার মক্কেলকে নির্দোষ দাবি করে খালাস চান। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আগামী 7 জুন মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, প্রত্যক্ষদর্শী, মামলার বাদী, সাক্ষীদের সাক্ষ্য ও প্রযুক্তিগত প্রমাণ, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আসামিদের অপরাধ সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে। একই সাথে আসামি সোহেল রানার 164 ধারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও মামলা প্রমাণ সহায়ক। এ কারণে 2 আসামিরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। 164-এ এই কথা নাই যে ঘটনার দিন তিনি নেশা করেছেন, এই কথা কিন্তু 164-এ নাই। সেটা আমরা আদালতে চ্যালেঞ্জ আকারে দেখিয়েছি। তখন স্টেট ডিফেন্স লয়ার এই বিষয়ে আর কোনো কথা বলেননি, তার মানে মেনে নিয়েছেন যে হ্যাঁ, এটা তার ভুল সাবমিশন হয়েছে। জেলখানায় গেলে দুষ্টু কোনো প্রিজনার তাকে এই বুদ্ধি শিখিয়ে দিতে পারে, সেই শেখানো বুদ্ধি অনুসারে দুষ্টু চক্র অথবা দুষ্টু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে বিচারকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা ডাইভার্ট করার জন্য অথবা ডিলে করার জন্য এই ধরনের দুষ্টু বুদ্ধির কথা সে ব্যবহার করেছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী শুনানিতে দাবি করেন, ঘটনার সময় সোহেল রানা নেশাগ্রস্ত ছিলেন। যদিও এর সপক্ষে আদালতে কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি বিবাদী পক্ষ। এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য থাকতো, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবে না বলে বিজ্ঞ আদালত জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট। এমন নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দেখতে এখন আগামী 7 জুনের দিকে তাকিয়ে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ। 19 মে পল্লবীতে রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগের পর তীব্র প্রতিবাদ জানায় দেশের মানুষ। সরকারের তরফে দ্রুত চার্জশিট ও বিচার কাজ সম্পন্ন করার আশ্বাস দেয়া হয়। রামিসার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীও ছুটে যান তার বাসায়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেজন্য 8 সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আর দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, সরকারের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। এদিকে এবার বাজেটে শিক্ষায় 2% বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা এসব কথা জানান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রীরা জানান, পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় করণীয় ঠিক করতে গঠন করা হয়েছে টেকনিক্যাল কমিটি। আগামী 1.5 মাসের মধ্যেই প্রতিবেদন জমা দিবে তারা। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, উনিও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ করতে পারবো, সেই হিসাবে আমরা আজকে এই মিটিংটা করে খুব পজিটিভলি জনস্বার্থে যার দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন
তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। দ্রুত সময় কাজ শুরু করতে গিয়ে যা যা পরিকল্পনা গ্রহণ করা হবে সেটা আমরা করব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এটাকে যেভাবে আমরা করতে চাই, অর্থায়নের বিষয়টা বলেছেন, অর্থায়ন তো আমরা আমাদের জিওবির থেকেও করতে পারি। এটা তো খুব বড় বিষয় না, এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে। ব্যারেজ এবং পানি সংরক্ষণ করা, এটাই হচ্ছে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। এবং এটা কি এবছরই আমরা কি ইনশাল্লাহ এবছরে ইনশাল্লাহ আশা করতেছি। এর আগে শিক্ষার সার্বিক কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী 2000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রিসভা কক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এদিকে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানোর পর কমানো হলো 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম। ফলে পূর্বের দামে এখন বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এই গ্রাহকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম সংশোধনের কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এতে বলা হয়, আবাসিকে প্রান্তিক গ্রাহকদের 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীর জন্য আগের দাম পুনর্বহাল করতে বিতরণ সংস্থাগুলো আবেদন করেছে। এ আবেদন বিবেচনায় নিয়ে নতুন দাম কার্যকর না করে আগের দাম বহাল রাখা হয়েছে তাদের জন্য। এতে বিদ্যুতের গড় দাম 10 টাকা 63 পয়সা থেকে কমে 10 টাকা 40 পয়সা হয়েছে। নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিরোধী দল বাংলাদেশের জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিদ্যুতের নতুন দাম বৃদ্ধির কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যাবে, এতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়বে। তাই বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি ক্যাপাসিটি চার্জের নামে হাজার কোটি টাকা লুটপাট বন্ধের দাবি জানান তিনি। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে পল্টন ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতা কর্মীরা অংশ নেন। গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23 ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি কথা করেছিলেন, মাত্র 107 দিন 3 মাস চেয়ে পারল না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এই 2 পদে একসাথে দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছে না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া জাতিসংঘে 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় দেশের মানুষকে এ বিজয় উৎসর্গ করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। গত 2 জুন নিউ ইয়র্ক সময় সকাল 10টায় জাতিসংঘ সদর দপ্তরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 99 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ডক্টর খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘে 193 সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে। এই পদে ডক্টর খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন 91 ভোট। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি। 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটি ইন্টারনেট পূর্বযোগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি 2টো কাজ করতে পারেন। ইট ইজ নরমাল টু ডু সো। যুব দলে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। 151 সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রেজাউল কবির পলক জ্যেষ্ঠ সহসভাপতি, মোহাম্মদ কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া 29 জন সহসভাপতি, 29 জন যুগ্ম সাধারণ সম্পাদক, 23 জন সহ সাধারণ সম্পাদক, 12 জন সহ সাংগঠনিক সম্পাদক, 5 জন আইন বিষয়ক সম্পাদক রাখা হয়েছে কমিটিতে। সদস্য করা হয়েছে মাত্র 11 জনকে। তাদের মধ্যে 5 সদস্যকে সহ সাধারণ সম্পাদকের পদমর্যাদা দেওয়া হয়েছে। 2024 সালে 9 জুলাই যুব দলে ঘোষিত 7 সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এনটিভি সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদবির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ, অ্যাকাউন্টস হেড গোলাম রওশন ইয়াজদানি, অনুষ্ঠান প্রধান আলফ্রেড খোকন, প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, অনলাইন হেড ফখরুদ্দিন জুয়েল সহ অন্যান্য কলাকুশলী। এর আগে 25 মে রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় নাদবির। 5 দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওই দিন বিকেলে এনটিভি কার্যালয়ে জানাজা শেষে নিজ জেলা জামালপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। কয়েকদিন ধরেই ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে বোলিং কোচ হওয়ার গুঞ্জন ছিল এই অস্ট্রেলিয়ানের। এবার বিসিবিও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল টেইট আর বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টেইটের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে পরিবারকে সময় দিতে বোর্ডকে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানান টেইট। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। 2025 সালে মে মাসে জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টেইট। এবার তার পরিবর্তে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তালহা জুবায়ের। ক্রিকেট। প্রায় 4 বছর পর জাতীয় দলে ফিরে 2027 বিশ্বকাপে চোখ রাখছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। লোয়ার অর্ডারে যে পজিশনের জন্য তাকে নেওয়া হয়েছে সে প্রত্যাশার প্রতিদান দিতে চান তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে দলে ফেরাটা এবার স্থায়ী করার লক্ষ্য 30 বছর বয়সী এই অলরাউন্ডারের। মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে বেশ উচ্ছ্বসিত মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনী জার্সিতে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট বলের অলরাউন্ড পারফরম্যান্সই তার জাতীয় দলে ফেরার পথটা সহজ করে দিয়েছে। ব্যাট হাতে 6 ইনিংসে 77 গড়ে 310 রান এবং বল হাতে 7 ম্যাচে নিয়েছেন 12 উইকেট। তাতে লোয়ার অর্ডারে মোসাদ্দেকেই আবারও ভরসা ফিরেছে নির্বাচকদের। এবার প্রত্যাশার প্রতিদান দিতে চান এই অলরাউন্ডার। ডোমেস্টিক ক্রিকেটেই একমাত্র ওয়ে যেখানে কিনা আপনি ভালো খেললে আপনি সিলেক্টরদের গুড বুকে আসতে পারেন। সো সেইখানে যখন খেলতেছিলাম চেষ্টা করতেছিলাম যত কনসিস্টেন্ট খেলা যায় এবং যত সময় ধরে কনসিস্টেন্ট খেলা যায় আর কি। সো আমার মনে হয় যে সেইটা ভালো করার পরেই এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যে যেহেতু 6-7 ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী সৈকত। বিশেষ করে দলে যে পেস আক্রমণ রয়েছে তাতে অজিদের বিপক্ষে সিরিজ জেতাটা অসম্ভব হিসেবে দেখছেন না তিনি। তবে বদলে যাওয়া উইকেটে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা মোসাদ্দেকের। লাস্ট 6-7 মাস ধরে যদি আমি বলি যে আমি ডোমেস্টিক ক্রিকেটে সব জায়গাতে ভালো উইকেট পাচ্ছি, সো সেই জায়গা থেকে যদি চিন্তা করি আমার কাছে মনে হয় ভালো হাই স্কোরিং ম্যাচ হবে। আমাদের তো এখন মাশাআল্লাহ বোলিং অ্যাটাক, বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। 2027 বিশ্বকাপে জায়গা করে নিতে এই সিরিজ থেকেই পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।